আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? এম আই অডিবল? দেখেন তো, কে একজন আমাকে মেক মি এনশিওর দ্যাট ইউ আর হিয়ারিং মি ক্লিয়ারলি। আমাকে আপনারা ক্লিয়ারলি শুনতে জি স্যার। পাচ্ছেন? জি আচ্ছা। স্যার, শুনতে পাচ্ছি। সালাম আচ্ছা, আলাইকুম, ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কে একজন চ্যাটে লিখছে মেহেরাজ, হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা একটা কাজ করি, আমরা এই শুরুতে গত ক্লাস আমরা যা যা পড়েছি একটু রিক্যাপ করার ট্রাই করি। মানে হোয়াট এভার উই হ্যাভ লার্ন ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস, মানে আমরা একটু স্যার, চেষ্টা আমার করি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, যে কোনো কোশ্চেন বলো। এই একটা অনুরোধ আর কি, এই যে আমাদেরকে একটু ভেঙে ভেঙে আরো একটু, কত ক্লাসে তো একটু ভেঙে ভেঙে পড়ার নেই। আর একটু ভেঙে, আচ্ছা, আরো ভেঙে ভেঙে পড়ার অনুরোধ রইলো। আর আমার মামাতো বোনের সাথে পরিচয় তো হইলেন, ওর নাম আচ্ছা, জান্নাত। আচ্ছা, ওর ওরারই নাম নাম হচ্ছে হলো, সারা রহমান। ওর নাম হলো জান্নাত। এই জান্নাত অর্থ কি? হোয়াট ইজ মিন বাই জান্নাত? শান্তির জায়গা। আচ্ছা, এই প্লেস অফ হেভেন নাকি? এই প্লেস অফ কি? হেভেন। হেভেন মানে কি এটা জানে? হেভেন মানে তো বেহেশত। জান্নাত। আচ্ছা, হেভেন মানে তো বেহেশত বা জান্নাত। আচ্ছা, মানে এটা সিনোনিম হইলো, মানে হলো হেভেন, এই তো। আচ্ছা, আবার মানে হোয়ার উই ফাইন্ড পিস, যেখানে আমরা শান্তি পাই। আচ্ছা, জান্নাত মানে শান্তি, বাহ। আবার আর বাংলাদেশে একটা হেল আছে, মানে হয়তো জাহান্নাম। হ্যাঁ, আর বাংলাদেশে একটা আছে না, কি জানি, শান্তি রহমান নাচে। জানা এটা নেই। মেয়েরা চিনবে, এই মেয়েরা, এই যে মারোয়া, সারা রহমান, এই টাইপের কেউ আছে? শান্তি রহমান নামের কেউ? ইজ দেয়ার এনিওয়ান নেমিং শান্তি রহমান? টিকটকার নাকি আসসালামু কি যেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই টাইপের কেউ আছে টিকটকার বা ইয়া? আছে। আছে, এটা শান্তি রহমান। আচ্ছা, থাকে আমাদের জান্নাত। চলো, আমরা গত ক্লাসে আমরা একটু যা যা পড়েছি আমি একটু একটু রিক্যাপ করি। আরো ভেঙে ভেঙে পড়াবো তো, মাত্র তো শুরু, মাত্র তো তোমরা আসছো। আমি গত ক্লাসে, আমার গত ক্লাসের ইসেন্সটা হলো কি জানো? গত ক্লাসে আমি আসলে কি বুঝাতে চেয়েছি? আমি বুঝাতে চাইছিলাম হলো একটা ভাষা শুরু হয় কোত্থেকে। একটা ভাষা শুরু হয় মূলত সাউন্ড থেকে। সাউন্ড মানে হলো আওয়াজ। সাউন্ড মানে হলো কি? আওয়াজ। আওয়াজ মানে হলো, তোমরা তো জানো, ধ্বনি, যেটাকে বাংলাতে বলা হলো ধ্বনি। আওয়াজ বা ধ্বনি। তা আমরা মুখ দিয়ে আওয়াজ করি। এখন মুখ দিয়ে যদি আওয়াজ করি, সব আওয়াজই কিন্তু কি না, আবার এই আওয়াজ থেকে বর্ণের সৃষ্টি হয়। আওয়াজ থেকে কিসের সৃষ্টি হয়? বর্ণ। যে আওয়াজটা করি এটাকে আমরা যদি লিখি, লিখিত রূপ দিই, যেমন অকে আমরা দেখতে কিরকম, এই এর লিখিত রূপ হচ্ছে এরকম। তো এর লিখিত রূপ হচ্ছে, মানে হলো এই যেটা আমরা সাউন্ড করতেছি আমার মুখ দিয়ে শোনা যাচ্ছে, এটা দেখতে এরকম। আবার প্রত্যেকটা সাউন্ডে কিন্তু বর্ণ হয় না। যেমন পাখিরা যে সাউন্ড করে বা কুকুরে যে সাউন্ড করে, এগুলো কোনো বর্ণ আছে বলতো? কুকুরে যে গেউ গেউ করে, এটা আমরা কোনো লিখিত কোনো ইয়ে দেখতে পাই? এটার কোনো বর্ণ আছে? এই যে পাখিরা যে সাউন্ড করে, বা আমাদের ঢেউয়ের যে আওয়াজ, তুমি দরজা খুললে দেখবে যে ক্যাঁ কুঁ আওয়াজ হবে, এগুলোর কোনো লিখিত রূপ আছে? আছে কোনো না। লিখিত রূপ? জি না। তার মানে, তার মানে মুখ দিয়ে কথা বলতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হয়? আমাদেরকে মুখ দিয়ে আওয়াজ করতে হয়।
এই আওয়াজগুলো যেগুলো আমরা লেখায় প্রকাশ করি এগুলোকে বলে বর্ণ। তো প্রথমে আমি বর্ণের আলোচনা করেছিলাম যে ইংরেজিতে বর্ণমালা হলো কয়টা। বর্ণমালা হইলো একটা, আর এই বর্ণ একটার অধীনে 26টা বর্ণ আছে, আমি এই আলোচনাটা করেছিলাম। এবং এই 26টা বর্ণ আমরা A to Z পর্যন্ত এটা আমরা জানি। আবার এই বর্ণগুলোকে এই দুই ভাগে ভাগ করা হয়। সেটা কি, কতগুলোকে আমরা বলি হইলো বাউল, যেটাকে বাংলাতে বলি স্বরবর্ণ। আচ্ছা, বাংলাটা আমি বলে দিলে বুঝবে। বাংলাতে বলে স্বরবর্ণ। আবার যেটা কনসোনেন্ট সেটাকে ইংরেজিতে বলে হলো কনসোনেন্ট, যেটা সেটাকে ইংরেজিতে বলা হলো মানে বাংলাতে বলা হলো ব্যঞ্জন বর্ণ। তো বাংলাতে যেরকম বর্ণ দুই ধরনের, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, ইংরেজিতেও দুই ধরনের স্বরবর্ণ, মানে বাওয়েল আর কনসোনেন্ট। তো আমরা বলেছিলাম বাওয়েল কোনগুলো, বাওয়েল বলেছিলাম A, E, I, O, আই ও ইউ। ইউ। এই পাঁচটা, আই এগুলো ও হলো ইউ। একবারে পিওর বাওয়েল। মানে এগুলো হলো পিওর বাওয়েল। আর দুটার কথা বলেছিলাম হলো W আর Y, এগুলোকে বলেছিলাম হলো সেমি সেমি বাওয়েল, ভাওয়েল। সেমি ভাওয়াল। শুনতে বাউলের মতো। তো এই শব্দগুলো ছাড়া ইংরেজিতে কোনো, এই বর্ণগুলো ছাড়া ইংরেজিতে কোনো ধরনের শব্দ গঠন করা সম্ভব না। আবার বাউলকে আমাদের আলাদা করে একটু করে কেন শিখতে হয় জানো? এই বাউলকে আমাদের আলাদা করে একটু করে শিখতে হয়, আমরা কয়দিন পরে আর্টিকেল পড়বো। কি পড়বো? আর্টিকেল। তো আর্টিকেল পড়তে গেলে ওখানে মানে আমাদের এটার একটা কি আছে, অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশন এবং ইমপ্লিকেশন আছে। আমাদেরকে ভাওয়েল চিনতে হবে, আমাদেরকে কনসোনেন্ট চিনতে হবে। তো এই ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন আছে, এই কারণে আমি এই আলোচনাটা একটু করে আমি টাচ দিয়েছিলাম। আবার তুমি আমাকে বলতে পারো বাউলের সংজ্ঞা বলেন। বাউলের সংজ্ঞা হচ্ছে যখন আমরা মুখ দিয়ে যখন আমরা বাতাস বের করি, এই বাতাস বের করি, সাউন্ড করি, যে সাউন্ড গুলো করার সময়, বাতাস বের হওয়ার সময় আমাদের কোথাও কোনো বাধাপ্রাপ্ত হয় না, ওগুলোকে আমরা বাউল বলি। যেমন এ বলার সময় দেখো সাউন্ড একবার কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে না। এ, তুমি সবকিছু, তোমার যে যেটা আছে জিহ্বা, জিহ্বাকে তুমি স্থির রেখে এ উচ্চারণ করতে পারবা। কিন্তু তুমি এল উচ্চারণ করো তো দেখি, জিহ্বাকে নাড়াচাড়া না করে পারবা না। তার মানে আমার ফুসফুসতারিত বাতাস বেরিয়ে যেতে যদি বাধাপ্রাপ্ত হয়, ওগুলো হলো কনসোনেন্ট। আর যেগুলো উচ্চারণ করার সময় কোথাও বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে বলেছি হলো বাউল। বর্ণ তো শেখা হয়ে গেল। এবার বর্ণ শেখা হইলো, বর্ণ দিয়ে আমরা কি করি, একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ বসায় বসায়, বর্ণ প্লাস বর্ণ, আমরা কি করি, লেটার প্লাস লেটার দিয়ে আমরা ওয়ার্ড বানাই। কি বানাই? ওয়ার্ড বানাই। আবার ওয়ার্ডেরও দুইটা পার্ট আছে, ওয়ার্ডেরও দুইটা ওয়ার্ড, ওয়ার্ডেরও আরো আমরা ওয়ার্ডকেও ভাঙতে পারি, সেটা হলো সিলেবল দিয়ে। বর্ণ বসায় বসায়, মাঝে মধ্যে বর্ণ বসায় পুরা বর্ণ। যেমন আমি যদি তোমাকে বাংলাদেশ বলতে, তুমি কিন্তু একসাথে বাংলাদেশ যদি বলি যে বাংলাদেশ বলতে, তুমি BANG প্রথমে এখানে গিয়ে থামবা, বলবো যে LLA DESH। এই যে একটা ওয়ার্ড উচ্চারণ করতে গিয়েও আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হয়। যেখানে গিয়ে আমরা থামি সেটাকে আমরা অক্ষর বলি, সেটাকে আমরা কি বলি? অক্ষর। বাংলাতে বলে অক্ষর, ইংরেজিতে বলে হলো এগুলোকে সিলেবল। তো সিলেবল আমরা কিভাবে আলাদা করি, যেখানেই দেখবো একটা করে বাওয়েল, সেখানে আমরা একটা একটা করে কি বানায় ফেলবো, একটা একটা করে সিলেবল বানায় ফেলবো। তো বর্ণ এবং ওয়ার্ডের মাঝখানেও আরেকটা ছোট্ট জিনিস ছিল, সেটা সিলেবল। আমি বলেছিলাম সিলেবল চার প্রকার, যে মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। মনোসিলেবল মানে যে ওয়ার্ড উচ্চারণে মাত্র একটা সিলেবল ব্যবহৃত হয়। যেমন আমি যদি তোমাদেরকে বলি গোলা, সরি, আমি তো মন, এই যে মন আছে না, মন প্রাণ, MON, মন, এখানে একটা সিলেবল বিশিষ্ট। আমি যদি বলি যে গোলাপ, GOLAP, গোলাপ, এখানে দুইটা সিলেবল। আমি যদি বাংলাদেশ বলি, এখানে তিনটা সিলেবল। আমি বিশ্ববিদ্যালয় বললে ওখানে একের তিনের অধিক সিলেবল। তো এই ক্ষেত্রে সিলেবলের কথা আমি একটু করে বলেছি। এরপরে চলে গেছিলাম হলো ওয়ার্ডে, যে আমরা কি করি। হ্যাঁ মেহরাজ, কোনো প্রশ্ন থাকলে তুমি করবা। এরপর আমরা চলে গেছিলাম হলো ওয়ার্ডে, যে আমরা বর্ণ যোগ করে 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 ওয়ার্ড বলি। তো একটা বর্ণের সাথে একটা বর্ণ যোগ করলেই সেটা ওয়ার্ড হয়ে যাবে না, সেটার অবশ্যই লজিক্যাল কি থাকতে হবে, সেটার অবশ্যই মিনিং থাকতে হবে। যে শব্দগুলোর কোনো মিনিং নাই, যে শব্দগুলো, যে বর্ণ লাগাইলে একটা বর্ণের সাথে একটা বর্ণ যোগ করে করে যেগুলো আমরা কোনো অর্থ পাবো না, এগুলো কোনো ওয়ার্ডের কাতারে পড়বে না, এগুলো কোনো ওয়ার্ডই না। আবার একটু করে ওয়ার্ডের সংক্ষিপ্ত ইতিহাস বলার ট্রাই করেছি, যে আসলে ওয়ার্ড গুলো কোত্থেকে আসছে, ল্যাটিন, কিছু ল্যাটিন গ্রিক এই শব্দ, এই কথাগুলো তোমাদেরকে বলেছি জাস্ট একটু ইতিহাস জেনে রাখার জন্য আর কি। আর বলেছিলাম ইংরেজিতে দুইটা বর্ণ আছে যারা নিজেরাই ওয়ার্ড হিসেবে বসতে পারে, একটা হলো আই, একটা হলো এ। আই বসে, আই অর্থ যখন হয় কি, আই অর্থ যখন হয় আমি, আর এটা যখন আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয় তখন এটাও একটা শব্দ হিসেবে বসতে পারে। তার মানে ইংরেজিতে দুইটা কি আছে, দুইটা বর্ণ আছে যেগুলো নিজেরাই শব্দ হিসেবে বাক্যের মধ্যে কি করতে পারে, ওয়ার্ড হিসেবে বাক্যের মধ্যে বসতে পারে। এতটুকু ছিল আমাদের লেটার, সিলেবল, ওয়ার্ডের আলোচনা। এরপরে আমি বলেছিলাম যে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড যখন আমরা বসাবো,
একটা ওয়ার্ড প্লাস ওয়ার্ড, এভাবে ওয়ার্ড প্লাস ওয়ার্ড বসিয়ে আমরা কি পাই এরপরে? ওয়ার্ড প্লাস ওয়ার্ড বসিয়ে আমরা ফ্রেজ এবং কি পাই? ফ্রেজ এবং কি পাই? সেন্টেন্স পাই। এখন ফ্রেজের সেন্টেন্স। আলোচনাটা আমি করতে চাই নাই, ফ্রেজের আলোচনাটাকে আমি এক পেশে রেখেছি, আমি সেন্টেন্সের দিকে গিয়েছি। তো আমি এরপরে সেন্টেন্সের আলোচনা করতে গিয়ে সেন্টেন্সের একটা ক্লাসিক্যাল সংজ্ঞা দিয়েছিলাম। সেন্টেন্স ওটাই হবে যে এক বা একের অধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করে, এই যে মনের অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করে কমপ্লিটনেস অফ সেন্স বলে। আচ্ছা, এটাকে ভাঙি, সেন্টেন্সের ক্লাসি সংজ্ঞাটাকে ভাঙি। প্রথমে আমি লিখলাম এখানে কি? সেন্টেন্স। এই সেন্টেন্স লেখার পর এটা সংজ্ঞাটাকে যদি ভাঙি, প্রথমে আমার এখানে কি থাকবে? একটা ওয়ার্ড থাকতে পারে, এই ওয়ার্ড দিয়ে আমার কি হইতে পারে? সেন্টেন্স হইতে পারে, অথবা এখানে কি লাগবে? গ্রুপ অফ ওয়ার্ড লাগবে। গ্রুপ অফ ওয়ার্ড মানে কি? গ্রুপ অফ ওয়ার্ড মানে কি? এক বা একের অধিক শব্দ এখানে থাকবে। এক বা একের অধিক শব্দ সেরা কি করবে? স্ট্যান্ডস টুগেদার, তারা কোথায় বসবে? পাশাপাশি বসবে। কোথায় পাশাপাশি। বসবে? পাশাপাশি বসবে। পাশাপাশি। বসে এবার একটা কাজ করবে, সেটা হলো কমপ্লিটনেস অফ সেন্স। কি? নেস অফ সেন্স, মনের অর্থ প্রকাশ করতে হবে। আমি যদি বলি গরু আকাশে উড়ে, গরু আকাশে উড়লে এটা কি মনের মনের ভাব প্রকাশ করছে? এই কমপ্লিটনেস অফ সেন্স কেন? এর মধ্যে তিনটা জিনিস পড়ে। একটা হলো বাক্যের আকাঙ্ক্ষা, আসক্তি, আর কি যোগ্যতা। একটা সার্থক বাক্য হইতে হইলে, একটা সার্থক বাক্যকে তিনটা জিনিস ফুলফিল করতে হয়। একটা হলো কি? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যোগ্যতা। আসক্তি, আর হলো যোগ্যতা। তিনটা জিনিস যোগ্যতা। পড়বে। এই তিনটা জিনিসই কমপ্লিটনেস অফ সেন্সের ভিতরে পড়বে। তার মানে একটা আসক্তি না আসক্তি ভাইয়া? আসক্তি, আসক্তি না, আসক্তি মানে হলো এডিকশন। আসক্তি মানে আসক্তি হলো কেমন? কি? এটা এডিকশন না, এতদিন আমি আসক্তি। ভুল পড়ছি। সরেয়া দৈন্ত স তয়ত রস্বীকার, আসক্তি না, খবরদার। এরকম স্পষ্ট লিখলে ধরেন আমাদের ভুল হয় না আর কি। আসক্তি, সুন্দর স্পষ্ট। আসক্তি, নট আসক্তি। আসক্তি মিনস এডিকশন। ইউ আর এডিক্টেড টু স্মোকিং, ইউ আর এডিক্টেড টু, মানে হলো হইতে পারে যে ভাত খাওয়া, অনেকে 5-6 12 ভাত খায়, খায় না? এডিকশন থাকে না? মেয়েদের এডিকশন হচ্ছে মানে গার্লস আর এডিক্টেড টু কসমেটিক্স। মেয়েদের এডিকশন হচ্ছে কিসের প্রতি ইয়ে থাকা? তারা কিসের প্রতি আসক্ত? লিপস্টিক, তারপরে হইলো এই কি কি জানি থাকে তো, মেকআপ। মেকআপ, মেকআপ, মেকআপ। আমি অত কিছু চিনি না, আই ডোন্ট নো, মানে এই মেকআপ, হোয়াট টাইপস অফ মেকআপ, মানে আমি জানি না, এগুলো কম জানি আর কি। এখন জানতে হবে, বিয়ে টিয়ে করছি, এখন জানা লাগবে। আচ্ছা, যাই হোক, এডিকশন, তারপরে এই এডিকশন, আসক্তি ভিন্ন জিনিস। আর যোগ্যতা তো বুঝেই। আসক্তি মানে কি জানো? তোমার এটাকে আসক্তি মানে হলো অ্যারেঞ্জ করা কোনো কিছু। অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে বুঝো? সাজানো। তার মানে বাক্যের কোথায় কোন শব্দটা বসবে তোমাকে সাজিয়ে বসাইতে হবে, এটাকে বলে কি? এটাকে বলে হলো আসক্তি। আরো যদি বলি, জুতা পরার ক্ষেত্রে আপনি কি আগে মোজা পরবেন, নাকি আগে জুতা পরবেন, নাকি জুতার উপর দিয়ে মোজা পরবেন? আগে মোজো তারপর জুতো। এই যে মোজা, তারপরে যে জুতা, এই যে মোজার পরে জুতা, এটাকে বলে আসক্তি। আসক্তি বুঝতে পারছো? মানে সাজাই, সাজানো আর কি। হ্যাঁ, সাজানো, সাজানো, মানে একটা জিনিসকে সাজানো, আপনি না সাজায়া, মানে আচ্ছা হ্যাঁ, আর বলি, আপনি মুখে মনে করেন যে মেয়েদের ক্ষেত্রে কি? যদি আমি এক্সাম্পলটা নিই, ক্লাসিক্যাল এক্সাম্পল, মেয়েরা সাজবে। এখন সে আগে মুখে ক্রিম দিবে, এরপরে ফেস ওয়াশ ব্যবহার করে মুখ ধুয়ে ফেলবে, নাকি আগে মুখ ধুয়ে ফেস ওয়াশ দিয়ে তারপরে ক্রিম দিবে? মুখ ধৌত করে ফেস ওয়াশ দিয়ে তারপর ক্রিম, যাবতীয় যত কিছু যাবতীয়। কসমেটিক্স তার মানে আছে এটা একটা এগুলো। সিরিয়াল মেনটেন করতে হয়, তাকে একটা কি মেনটেন করতে হয়? শি হ্যাজ টু মেনটেন এ সিরিয়াল ওয়াইল অ্যাডর্নিং হারসেলফ। যখন নিজেকে সাজায়, তখন তাকে একটা সিরিয়াল মেনটেন করতে হয়। এরকম সেন্টেন্সেরও কোথায় কোন শব্দটা বসবে, এটার একটা কি আছে? এটার একটা সিরিয়াল আছে, এটাকে বলে আসক্তি। আর বাক্যের মধ্যে হুম। আসক্তি সিরিয়ালি বসানোর পরেও কতগুলো, আমি কালকে বলেছি, আরো আরো ডিপলি আলোচনা করব, সমস্যা নাই। আমার বাসায় মনে হয় কে জানি আচ্ছা আসছে, আমি ভাইয়া, একটু এই দরজা। এই জান্নাত বুঝতেছে কিনা একটু ওর একটু জিগাই, হয়তো কথা বলতেছে না, কোথায় কথা, সমস্যা হচ্ছে একটু জিগাই। আচ্ছা আমি ওকে জিজ্ঞেস করবো, আই উইল ডেফিনেটলি আস্ক। আর ওর নিজে কোথাও না বুঝলে আমাকে তো প্রশ্ন করতে পারে, লজ্জার তো কিছু নেই, শিখতে আসলে তো কোশ্চেন করতে হয়। আচ্ছা, আবার ওরাও তো হয়তো বোঝে না, কালকে এইটা একটু উদাহরণ দিয়ে দেন না এই তিনটার। আচ্ছা, এই আর যে একটু এই আপনি তিনটার, ডিপলি। এই তিনটার একটা উদাহরণ আছে, বল। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আচ্ছা, আচ্ছা, এখন আমি একটা সেন্টেন্স দেখলাম, দেখো, আগে খেয়াল করো। মনে করো যে আমি বাজারে যাই, আমি বাজারে যাই, এটার ইংরেজি কি? আই গো টু সব।
আই গো টু মার্কেট। মার্কেট লিখলাম। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে লিখি, আই মার্কেট টু গো, ঠিক যে শব্দগুলো একটা দুইটা তিনটা চারটা, এখানে যে চারটা শব্দ ব্যবহার করছি ঠিক একই চারটা শব্দ এখানেও ব্যবহার করছি। এখন আমাকে বলো এটা সেন্টেন্স কেন হয় নাই? এখানে আমি কি মেনটেন এটা করি নাই? আসত্তি সাজাই লিখি না আমরা, এটা আসত্তি আমি কারণ আমরা সাজাই লিখি নেই। প্রথম কথা হলো এখানে আমি সিরিয়াল মেনটেন করি নাই, এই যোগ্যতাটা হারাইছে। আবার খেয়াল করো আমি বললাম যে মনে করো যে এই 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 তারপরে ফিশ, ফিশ লিভস ইন ওয়াটার, এটার অর্থ কি? মাছ কোথায় বাস করে? মাছ মাছ কোথায় পানিতে বাস করে। এখানে সিরিয়াল মেনটেন পানিতে। দেখো একবারে সম্পূর্ণ। আবার এই কথাটা যদি আমি এখানে লিখি, কাউস লিভ ইন ওয়াটার, একটা জিনিস খেয়াল করো এখানে আমি সিরিয়ালি লিখছি এবং প্রত্যেকটাই অর্থবোধক শব্দ, তারপরে এটা সেন্টেন্স না কেন? যোগ্যতার কারণে। যোগ্যতার কারণে। কারণ দেখো তো এটা কি অর্থবোধক হয়েছে? গরু পানিতে বাস করে, ইজ ইট পসিবল ফর কাউ টু লিভ ইন না। ওয়াটার? দিস ইজ অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল ফর কাউ টু লিভ ইন ওয়াটার। এ কাউ ক্যান নট লিভ ইন ওয়াটার, একটা গরু কখনোই পানিতে বাস করতে পারে না। দিস ইজ ডেভিয়েশন ফ্রম ন্যাচারালিটি, এটা একবারে ন্যাচারাল না, আনন্যাচারাল একটা জিনিস, কারণ সে নিঃশ্বাস নিতে পারবে না। দ্যাট ইজ হোয়াই এটা কোনো সেন্টেন্সই না, এটার কোনো বাস্তবতা নাই। দিস ডাজ নট হ্যাভ রিয়েলিটি, এই কারণে এটা সেন্টেন্স না। এই কথাগুলো, এটাই এটা আকাঙ্ক্ষা, যোগ্যতা, এটা যোগ্য এটাই নেই। এটাই যোগ্যতা, এটাই কি, এটাই হলো যোগ্যতা। এবার আমি যদি বলি যে আই ইট, বলতো আমি খাই, এরপর আমার কিছু কি খাই এরকম একটা শোনার একটা আগ্রহ আছে না? আরে ভাই আমি খাই বললাম, হুম। এ, আমি খাই। আচ্ছা আমাকে এসে জিজ্ঞেস করলো, এই মনে করো যে আমাকে ইয়ে অফার করলো, জান্নাতদের বাসায় গেলাম, জান্নাত আমাকে বলল আপনি কি খাবেন, আপনি কি কি খাবেন, আমি তাকে বললাম আই উইল ইট, আমি খাবো, কিছুই বললাম না এরপরে, এটা কি সেন্টেন্স হইলো? না, কেন হইলো না, না আকাঙ্ক্ষা বলো তো? এটার এখনো মধ্যে বাকি একটা রয়েছে। আকাঙ্ক্ষা রেখে গেছে। এটার মধ্যে সামথিং ইজ মিসিং, সামথিং ইজ কি মিসিং, এখানে কিছু না কিছু একটা মিসিং আছে। আমি আমার মনে সেন্টেন্সের সংজ্ঞার মধ্যেই বলা আছে যে আপনার মনের ভাব কি করতে হবে, আপনি যাই বলবেন তা দিয়ে আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে ইউ উইল হ্যাভ টু এক্সপ্রেস ইউর কমপ্লিটনেস অফ সেন্স, আপনাকে আপনার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে হবে। এই জান্নাত আমার কাছে যা জানতে জানতে চাইছে, আমি এই কথাটা বলে আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারি নাই, তার মানে এটা সেন্টেন্সই হয় নাই। তার মানে আমার এমন কিছু এখানে বাকি রয়ে গেছে যেটা শোনার এখনো পর্যন্ত জান্নাতের মধ্যে এক ধরনের কি আছে, আকাঙ্ক্ষা আছে। এক্ষেত্রে আকাঙ্ক্ষাটা মিসিং। আই থিঙ্ক তোমরা কি বুঝতে পারছো নাকি পারো নাই? জি, পারছি। তার মানে একটা সেন্টেন্স হইতে গেলে এই তিন ধরনের জিনিস আমাদেরকে জানতে হবে। মাত্র তো আমাদের আলোচনা শুরু শুরু। তোমরা মনে হয় আমার অ্যাডভান্স ক্লাসগুলো মানে গুলো কখনো দেখো নাই। তোমাদের যদি সুযোগ হয়, মানে যারা নাই মেডিকেলে, তো স্যার, নাই। আমি বলি যারা মেডিকেলে পড়ে আমার কাছে, মেডিকেলের মানে প্রচুর মেডিকেলের অ্যাডমিশন যারা ইতিপূর্বে দিয়েছে, তোমরা একটা কাজ করবা, ওখান থেকে গিয়ে মাঝে মধ্যে তোমাদের মন চাইলে ওখান থেকে দেখবে এখানে ইয়ে আছে, এগুলো তো এখানে অ্যাডমিশন ইংলিশ আছে। মাঝে মধ্যে আমাদের এলাকায় যারা এই যে অনেকে ভালো ভালো মেডিকেলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের এখানে ক্লাস আছে, তারা আমার কাছে পড়ছিল যে এখানে গিয়ে দেখবে এই প্লে লিস্টে গেলে মাঝে মধ্যে তোমরা অ্যাডভান্স ক্লাসগুলো দেখবে, দেখলে বুঝবা আমরা পড়তে 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 অ্যাডভান্স লেভেলের কত সর্বোচ্চ পর্যায়ে চলে যাব। এই কন্টেন্ট গুলো দেখতেছো, এই সেন্টেন্স স্ট্রাকচার, কম্পোনেন্ট অফ সেন্টেন্স, এই কন্টেন্ট গুলো দেখতেছো, এই কন্টেন্ট গুলো আমরা তো কত ডিপলি পড়বো, এই যে এগুলো দেখতেছো আমরা কত ডিপলি পড়াশোনা করব। তো সেক্ষেত্রে অল্প অল্প করে আস্তে আস্তে জাস্ট এখন থেকে জাস্ট কি শুরু মানে কি করো, একটু বুঝার বুঝার ট্রাই করো, বুঝার চেষ্টা করো, এখনকার জিনিসগুলো একটু নোট করে ফেলো। আর যে জিনিসটা বুঝতেছো না, ক্লাসগুলো তো ইউটিউবে দেওয়া হচ্ছে, ওখান থেকে দেখে ফেলো। আর তোমাদের তোমাদের জন্য আলাদা প্লে লিস্ট, আমি তো এটা মনে বলি নাই নাকি? আপনাদের যে ক্লাসগুলো যারাই মিস করেন তারাই গিয়ে কোথায়, এই যে ইংলিশ A to Z নামে নতুন প্লে লিস্ট আছে আপনাদের, গত দুইটা ক্লাস যেটা আমার চ্যানেল মধ্যে গেলে ইংলিশ A to Z, এখানে গেলে আপনাদের ক্লাসগুলো আপনারা ধারাবাহিকভাবে পাবেন। তবে হ্যাঁ, চেষ্টা করবেন ক্লাসের মধ্যে থাকার, আর যেটা বুঝেন না প্রশ্ন করবেন, একবার না বুঝলে 10 বার টেনে টেনে দেখবেন।
এখন এই যে ফাউন্ডেশন বেসিক ক্লাসগুলো যদি না বুঝেন, তাহলে কিন্তু পরবর্তীতে অ্যাডভান্স ক্লাসগুলোতে গিয়ে আপনি তখন আর মজা লাগবে না, ভাল লাগবে না। তো এখন থেকে একটু বুঝার চেষ্টা করেন। আর আমার এটা হলো, আমার পড়ানো হলো ট্রোজান হর্সের মতো। ট্রোজান হর্সের কথা শুনছেন কেউ? ট্রোজান হর্সের কথা শুনছেন? হুম? ট্রোজান হর্সের জি কথা না। কেউ জি শোনেন না। নাই না? আচ্ছা। না। কি তাহলে কি শোনেন আপনারা? গল্প দেখেন, মুভি দেখেন নাই এই যে ইয়ে যুদ্ধ নিয়ে? আচ্ছা, এগুলো পরে আলোচনা করব। আগে আজকে ক্লাসটা শেষ করি, হয়তো বা শেষ দিকে আলোচনা করব। তার মানে আমরা এই পর্যন্ত, গত ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করছি। কোন জায়গায় এসে থামছিলাম? সেন্টেন্স পর্যন্ত এসে থামছিলাম। কি সেন্টেন্স পর্যন্ত? সেন্টেন্স কাকে বলে? একটা বাক্য হইতে হইলে একটা বাক্যের মধ্যে কোন কোন এলিমেন্ট গুলো থাকা লাগবে, কি কি এলিমেন্ট হইলে একটা বাক্য বাক্য হবে, এটাই একটা ব্যাপার। হইলো কি, আমরা লিখতে গেলে একটা বাক্য লিখি, আমরা কারো কাছে থেকে শুনলে একটা বাক্য শুনি, আমরা কোনো কিছু মানে হলো শুনলে একটা বাক্য শুনি, লিখলে একটা বাক্য লিখি, পরীক্ষার খাতায় কোনো প্রশ্ন পাইলেও সেখানে একটা কি পাই? একটা বাক্যই পাই। তার মানে আপনি যখনই বাক্য শিখে যাবেন, তখনই আপনার ইংরেজি শেখা শেষ হয়ে যাবে। তো চলেন আমরা আজকে বাক্য নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আজকের ক্লাসের আলোচনাটাই হবে শুধু বাক্য। শুধু কি বাক্য? তো বাক্যের সংজ্ঞাগুলো আমরা দেখলাম। সো ফার উই হ্যাভ অ্যানালাইজ দ্য ডেফিনেশন অফ সেন্টেন্স। মানে আপনি কাকে সেন্টেন্স বলতে পারবেন, কাকে সেন্টেন্স বলতে পারবেন না, এই জিনিসগুলো আমরা সোফার দেখছি। চলেন আমরা এখন দেখবো হলো একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকে। একটা সেন্টেন্সের মধ্যে প্রথমত দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস? প্রথমত দুইটা জিনিস থাকে, এটা মাথায় রাখেন। প্রথমত কি থাকে? প্রথমত এগুলো নোট করে ফেলিয়েন। প্রথমত দুইটা জিনিস থাকে। একটা সেন্টেন্স হইতে হইলে একটা সেন্টেন্সের মধ্যে প্রথমত দুইটা জিনিস থাকে। প্রথম জিনিসটাকে বলা হয় সাবজেক্ট, আর দ্বিতীয় জিনিসটাকে বলা হয় প্রেডিকেট। এগুলো আপনারা শুনে থাকবেন, বাংলাতে বলা হয় উদ্দেশ্য, আর হলো কি, এবং বিদেয়। আপনারা জানেন কি না বিদেয়। উদ্দেশ্য? বিদেয়। উদ্দেশ্য আর কি বলা হবে বাংলাও, আপনারা জিজ্ঞেস করিয়েন মাঝে মধ্যে। উদ্দেশ্য আর বিধেয়। বিদে। দেখো, হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় ধ, মনে হয় এটা না। আচ্ছা আমি জানি না, আই ডোন্ট নো, আমি বাংলা পড়াই না। দ এটাই হবে। হ্যাঁ, দ এটাই। দেখতে এরকমই মনে হয়। এটাই হবে, বা এটা আচ্ছা বিধেয় মনে রাখি। জি, উদ্দেশ্য বা এটাই। বিধেয়। আচ্ছা, অনেকে সাবজেক্ট, তার মানে একটা সেন্টেন্সের মধ্যে কয়টা এলিমেন্ট থাকে? দুইটা এলিমেন্ট থাকে। প্রথম এলিমেন্টটার নাম হইলো সাবজেক্ট, দ্বিতীয় এলিমেন্টটার নাম হইলো প্রেডিকেট। সাবজেক্ট জিনিসটা কি? অংশ বলা যায় না ভাইয়া? হ্যাঁ, দুইটা অংশ। দুইটা অংশ বলা যায় না? পার্ট মানেই তো অংশ। আমি যখনই বলেছি একটা সেন্টেন্সের দুইটা পার্ট, তার মানে পার্ট মানেই তো অংশ। হুম, বলেন না, সমস্যা নাই, আচ্ছা। একটা সেন্টেন্সের দুইটা অংশ। আচ্ছা, ইংরেজিতে বলবো নাকি বাংলাতে? আপনারা মনে হয় ইংরেজি শুনে এখন অভ্যস্ত হবেন না, ইউ আর নট ইউজ টু লিসেনিং ইংলিশ। হুম, রেদার মানে আমি কন্টিনিউ করে, জি। আই কন্টিনিউ ইন বাংলা ইংরেজি মিশিয়ে কন্টিনিউ করি। যদি এখন থেকে ইংরেজিতে, তো আপনারা শুনে অভ্যস্ত না, যদি পুরো ক্লাস ইংরেজিতে নিতে থাকি, তাহলে আপনাদের মাঝে মধ্যে বিরক্ত লাগতে পারে, মাঝে মধ্যে কানেক্ট করতে পারবেন না। এই জন্য আমি বাংলিশ বলেই, জাস্ট আস্তে আস্তে বুঝেন জিনিসগুলো, অল্প অল্প করে বুঝেন, মানে অল্প অল্প করে আস্তে আস্তে ধরেন, ধরার চেষ্টা করেন। তো জিনিসটা কি পাইলাম এখানে? সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট কাকে বলে আসেন তো এটা নিয়ে একটু সুলসারা বিশ্লেষণ করি। সাবজেক্ট জিনিসটা কি? মানে হোয়াট ইজ মিন বাই সাবজেক্ট? হাউ উড ইউ ডিফাইন সাবজেক্ট? সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট কাকে বলে? আমি একটা সেন্টেন্স দেখলাম, বাক। মুরাদ ডান্সেস। মুরাদ কি করে? অন দ্য স্টেজ। মুরাদ কি করে? মুরাদ স্টেজের মধ্যে কি করে? মুরাদ স্টেজের মধ্যে নাচে। এখন আমি বলেছি সেন্টেন্সের দুইটা পার্ট। এ বাক্যে মুরাদ হলো সাবজেক্ট, আর বাকিটা হইলো কি? বাকিটা হইলো কি? প্রেডিকেট। এখন আমাকে প্রেডিকেট। বলেন, হ্যাঁ বাকিটা হলো প্রেডিকেট। এখন সাবজেক্টের এমনি খালি চোখে চিনবেন কিভাবে জানেন? ভার্বের আগে যা থাকে এটা হলো ভার্ব। এই বাক্যের ভার্ব কোনটা? এটা নাচা। ভার্বের আগে যতটুকু অংশ থাকে বাক্যের মধ্যে, ততটুকু অংশই কি? এটা লিখে রাখো মুরাদ, এই জিনিসটা কাজে দিবে। বাক্যের মধ্যে খালি চোখে সাবজেক্টটা চিনবা কিভাবে? দ্য পার্ট দ্যাট ভাবে। স্ট্যান্ডস ইমিডিয়েটলি বিফোর দ্য ভার্ব ইজ কল্ড সাবজেক্ট। মানে ভার্বের আগে যতটুকু অংশ থাকবে ততটুকু অংশই হলো বাক্যের কি? সাবজেক্ট। সাবজেক্ট। আর এই সাবজেক্ট ছাড়া বাকি যত যা আছে সবই কি? প্রেডিকেট। প্রেডিকেট। আচ্ছা আসেন এবার সাবজেক্টের একটা সংজ্ঞা, মানে সাবজেক্ট জিনিসটাকে একটু সুলচেরা বিশ্লেষণ করার ট্রাই করি। সাবজেক্ট জিনিসটা কি, কেউ কি বলতে পারবেন? মানে আপনাদের থেকে আমি শুনতে চাচ্ছিলাম আর কি, যে আপনারা যদি একটু বলেন, শেয়ার করেন,
সাবজেক্ট জিনিসটা কি? অনেকে ভালো ইংরেজি বাক এখানে পারেন আমি জানি, আপনাদের মধ্যে অনেকে আছে অ্যাডভান্স স্টুডেন্ট, অনেকে ভালো ইংরেজি পারেন, আমি এটা জানি। অনেকে ভালো লেখেন ইংরেজি, ভালো বুঝেন ইংরেজিতে, মুভি দেখেন, ইংরেজিতে চ্যাট করেন। বেসিক গুলো শিখেন, দেখে আগে শিখেন, অনেক কিছু শিখবেন, জানবেন। আচ্ছা, সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট কাকে বলে? হোয়াট ইজ মিন বাই সাবজেক্ট? হোয়াট ডু ইউ মিন বাই সাবজেক্ট? হাউ ডু ইউ ডিফাইন সাবজেক্ট? হোয়াট ইজ কল্ড সাবজেক্ট? সাবজেক্ট কাকে বলে তো বলেন আপনি তো? তো বাংলায় বলতেছেন বলি। যে বারবার আগে যতটুকু অংশ থাকবে এটাই আচ্ছা, এটা সাবজেক্ট। এটা তো চোখে দেখে চেনার কথা বলছি, এটা তো আপনি চোখে দেখে চিনবেন, কিন্তু এটা তো একটা ডেফিনেশন আছে। সাবজেক্ট জিনিসটা যে আসলে কি, আমরা তো জানি ভার্বের আগে যতটুকু অংশ বাক্যে বসে যাকে তো। হ্যাঁ, বাক্যে। বাক্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয়, হুম। সেই ব্যক্তি বা উদ্দেশ্যই সাবজেক্ট। আচ্ছা, এটা হলো বইয়ের সংজ্ঞা, ভালো বলেছে। মাঝে মধ্যে আমরা বইয়ের সংজ্ঞাও নিব, কিন্তু মানে ভালো বলছে, এভাবে দরকার আছে, সে অরিজিনাল জিনিসটা জানে। আমার একটা অভ্যাস, আমি হলো সব সময়, এটা মুরাদ মনে হয় জানে, মানে আমি মানে হলো বইয়ের সংজ্ঞা থেকে আমি যে জিনিসটা মানে মুখ দিয়ে মন থেকে বলতে পারবো ওইটাকে পছন্দ করি। আচ্ছা, সোজা কথা, সাবজেক্ট জিনিসটা কি জানেন? বাক্যের মধ্যে যে কাজটা পারফর্ম করে, পারফর্ম করা মানে কি, পারফর্ম মানে কি বলেন তো? বাক্যের মধ্যে যে কাজটা করে, যে কি কাজটা করে। এবার আমার 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 কথাটা মিলে কিনা দেখেন। আচ্ছা, এখানে নাচার কাজটা কে করছে দেখেন তো, এই যে নাচানাচির কাজটা, মুরাদে। তার মানে অ্যাকশনটা প্লে করছে কে? মুরাদ। মুরাদ। তার মানে মুরাদ হলো কি এবার, এ বাক্যের কি? সাবজেক্ট। 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 এটা গেলে একটা সংজ্ঞা, এটা গেল কি একটা সংজ্ঞা। মানে বাক্যের মধ্যে একটা কাজ থাকবে, এই কাজটা যেই লোকে করবে সে হবে কি বাক্যের কি? সাবজেক্ট। সাবজেক্ট। এটাকে বলে অ্যাক্টিভ সাবজেক্ট। এটাকে কি বলে? একবার সে কাজটা নিজে করে। আমি যদি বলি যে মারোয়া, মারোয়া কুকস বিরিয়ানি, মারোয়া বিরিয়ানি রান্না করে, বলেন তো এখানে রান্না করার কাজটা কে করছে? মারওয়া। মারোয়া করছে। তার মানে মারোয়া হলো এই বাক্যের কি? সাবজেক্ট। সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাই হলো প্রেডিকেট। দেখেন তো এখানে মারোয়া সম্পর্কে কি করছে, কি বলছে? মারোয়া কি রান্না করছে? বিরিয়ানি কুকস রান্না করছে। বিরিয়ানি। বিরিয়ানি। মানে মানে তার মানে সাবজেক্ট সম্পর্কে আর যাই বলা হবে বাক্যের মধ্যে ওগুলোকে আমরা কি হিসেবে চিনবো? প্রেডিকেট। প্রেডিকেটের সংজ্ঞা সোজা, মানে আপনি বাক্যের মধ্যে যখন সাবজেক্টের সংজ্ঞায়িত করে ফেলতে পারবেন তখন প্রেডিকেট কে সংজ্ঞায়িত করে ফেলতে পারবেন। তার মানে এখানে আমরা এই যে সাবজেক্টের কথা বলেছি এগুলোকে বলা হয় সরাসরি এরা কাজ করে। সরাসরি এরা কি করে? সরাসরি এরা কাজ করে। সরাসরি এরা কি করে? কাজ করে। আচ্ছা, এই গেল একরকম না সাবজেক্ট। আবার এবার এখানে খেয়াল করেন, এবার বলতেছি মারওয়া ইজ এ স্টুডেন্ট, এটার অর্থ কি বলেন তো? মারওয়া একজন ছাত্রী। ছাত্রী। আচ্ছা, শিক্ষার্থী। এবার শিক্ষার্থী। শিক্ষার্থী। একটু আগে আপনাদেরকে বললাম বাক্যের মধ্যে একটা কাজ থাকবে, যে কাজটা করবে সেই হবে সাবজেক্ট। এখানে ইজ হইলো বাক্যের ভার্ব। এবার আমাকে বলেন এখানে মারওয়া কি কোনো কাজ করতেছে? না, তার তাহলে মারওয়া পরিচয় দিছে সে একজন। পরিচয়, যে তার মানে হলো বাক্যের মধ্যে আমরা যদি কাউকে ডিফাইন করি, কাউকে আমরা কি করি? ডিফাইন করি। বাংলা বলেন। ডিফাইন করা মানে কাউকে সংজ্ঞায়িত করা, হ্যাঁ। কাউকে পরিচিত করা, কারো পরিচয় দেওয়া, কাউকে রিনেমিং করা, তার নতুন একটা নাম দেওয়া, কাউকে কি করা? কাউকে রিনেমিং করা। মারোয়া তো মারোয়াই, তার আরেকটা পরিচয় হলো কি এখানে দেখো তো? সে একজন শিক্ষার্থী। শিক্ষার্থী মানে ছাত্রী, তার একটা রিনেম করছি না আমরা এখানে, তার একটা রিনেমিং, অন্য একটা পরিচয়। তার মানে বাক্যের মধ্যে যদি কাউকে রিনেমিং করি, কারো পরিচয় দিই, কাউকে সংজ্ঞায়িত করি। এখন তো তোমাকে যদি বলা হয় হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তুমি কি বলবা? তোমার আব্বা কি করে? তোমার আব্বা একজন কি? ইউর ফাদার ইজ এ বিজনেসম্যান। এই যে তোমার আব্বাকে, ইউর ফাদার ইজ এ বিজনেসম্যান, তোমার আব্বাকে যে তুমি কি করছো? রিনেমিং করছো, পরিচয় করাচ্ছ, তোমার আব্বাটাই হলো বাক্যের সাবজেক্ট। তো যাকে আমরা ডিফাইন করছি সে হলো কি? সে হলো কি? সাবজেক্ট। সাবজেক্ট। আচ্ছা, এটা গেল আরেকটা। এগুলোকে বলা হয়
আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? সবাই শুনতে পাচ্ছ একবারে ক্লিয়ারলি? কোনো রকম ইয়ে হচ্ছে না, সমস্যা হচ্ছে না? জি, জি। শুনতে আচ্ছা, পাচ্ছি। এবার আমি বলতেছিলাম হইলো দিস হাউস, দিস হাউস ওয়াজ বিল্ড, এটার অর্থ কি? কেউ কি বলতে পারবো? ওয়াজ বিল্ড ইন 2008। এই আমাদের তানজিম, বলো এটার অর্থ কি? এই বাড়িটা কবে বানানো হয়েছিল? 2008। দুই হাজার আট 2008। 2008 সালে। আচ্ছা আমাকে বলো, এই যে বাড়ি বানানোর কাজটা কে করছে বলো তো? এই যে বাড়ি বানানোর কাজটা কে করছে? উই ডোন্ট নো। হু হ্যাজ বিল্ড দিস হাউস? উই ডোন্ট নো। আমাদের এখানে জানার আসলে দরকারই নাই এখানে কে যে বাড়িটা বানাইছে। কিন্তু এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দা হাউস। এ বাক্যের বাড়ি হচ্ছে কি? দা হাউস। দিস হাউস। বলি তোমাকে, এখানে জি। দারুণ একটা জিনিস আছে। আমরা ভয়েস করি না, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করি না, করি কিনা? এই অ্যাক্টিভ হুম। ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা কেন লাগে জানো? ইংরেজিতে ভয়েসটা না থাকলেও হইতো। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা লাগে মাঝে মধ্যে যে কাজটা করে তার চাইতে সেন্টেন্সের মধ্যে যে কাজটা রিসিভ করে সে বেশি প্রাধান্য পাওয়া যায়। কি পাওয়া যায়? প্রাধান্য পাওয়া যায়। দেখো তো কে বাড়িটা বানাইছে? দিস ইজ নান অফ আওয়ার কনসার্ন। হু হ্যাজ মেড দিস হাউস? রেদার উই হ্যাভ কনসার্ন অ্যাবাউট হোয়াট ইজ বিল্ড, কি বানানো হয়েছে এটা নিয়ে। তার মানে এখানে এই ধরনের সাবজেক্ট গুলোকে বলা হয় প্যাসিভ সাবজেক্ট। কি বলা হয়? প্যাসিভ সাবজেক্ট। এবং তাদেরকে বলা হয় রিসিভার। এগুলো জানার দরকার নাই, আমরা তো আগেই শিখে ফেলেছি বাক্যের সাবজেক্ট কাকে বলে। ভার্বের আগে যতটুকু অংশ থাকে ততটুকু অংশকে আমরা কি হিসেবে জানবো? সাবজেক্ট হিসেবে জানবো। এটা আমরা খালি চোখে চিনতে পারলেই হয়েছে। অতিরিক্ত আমি এখানে জাস্ট এসে তোমাদেরকে সাবজেক্টের সংজ্ঞা শিখাচ্ছি এ কারণে, যাতে কখনো তোমাকে যদি ইফ ইউ আর আস্কড টু ডিফাইন সাবজেক্ট, যদি তোমাকে বলা হয় সাবজেক্টকে ডিফাইন করতে, সংজ্ঞায়িত। যাতে করে তুমি ইউ ডু নট ফল ইন কমপ্লেক্সিটিস, যাতে করে তুমি ঝামেলায় না পড়ো, ইউ ডু নট ফিল এনি ইনকনভেনিয়েন্স, তুমি যাতে কোনো রকমের ঝামেলা ফিল না করো, এই কারণে উই আর ডিফাইনিং হোয়াট ইজ সাবজেক্ট অল অ্যাবাউট। কিন্তু আমরা জানি খালি চোখে, ইন ওপেন আইস উই নো হোয়াট ইজ সাবজেক্ট অল অ্যাবাউট। দ্য ইমিডিয়েট পার্ট অফ দ্য ভার্ব, ভার্বের ঠিক ইমিডিয়েট পার্ট, একবার আগের যতটুকু অংশ আছে, প্রিসিডিং পার্ট, ইজ কল্ড সাবজেক্ট। এটাকে আমরা সাবজেক্ট হিসেবে চিনি, সাবজেক্ট হিসেবে জানি। এতটুকু সাবজেক্ট সম্পর্কে জানলেই কি আমার এনাফ। কিন্তু আমরা এসে এখানে বলছি কি, তাহলে সাবজেক্টের আবার কতগুলো ছোট ছোট শর্টকাট বের করি। সাবজেক্টকে বলা হয় বাক্যের এজেন্ট। এজেন্ট মানে কি? বাক্যের মধ্যে যে কাজটা থাকে এই কাজটার জন্য দায়ী থাকে কে? এই কাজটার জন্য দায়ী থাকে সাবজেক্ট। তার মানে এটাকে এজেন্ট বলা হয়, বাক্যের মেইন এজেন্ট, প্রতিনিধি। যে বাক্যের মধ্যে যে কাজটা থাকবে কাজটা সে করবে। আচ্ছা, মাঝে মধ্যে কাজটা সে রিসিভ করবে, ওই যে বাড়ি বানানোর কাজটা। আবার মাঝে মধ্যে তাকে আমরা রিনেমিং করি। এই তিনটা জিনিস আমাদের মাথায় যদি থাকে, ইফ উই ক্যান কিপ দিস থ্রি থিংস ইন আওয়ার মাইন্ড, দ্যাট দ্য এজেন্ট অফ দ্য সেন্টেন্স ইজ সাবজেক্ট, or who perform the action of a sentence is called subject. Whatever we are going to renaming in a sentence is subject. যাকে আমরা সেন্টেন্সে রিনেমিং করতে যাচ্ছি, ডিফাইন করতে চাচ্ছি, সেটা সাবজেক্ট। Whoever receive the action of a sentence is called subject. যে বাক্যের কাজটা রিসিভ করে সেও সাবজেক্ট। তার মানে এই তিন ধরনের ছোট ছোট জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে সাবজেক্ট চেনাটা একবারে আমাদের জন্য সোজা। এখন তোমাদেরকে আমি বলি, দেখি তোমরা সাবজেক্ট চেনো কিনা। এখানে কতগুলো বাক্য আছে, এটা কিন্তু বিস্তারিত শীট সাবজেক্টের, যারা লাগবে বলে দিয়ে আমি মানে হলো দিয়ে দিব। আচ্ছা বলেন তো, এখানে এই 2 নাম্বার সেন্টেন্সের সাবজেক্টটা কি? কেউ একটু আমাকে বলেন তো। 2 নাম্বার ইউ। সেন্টেন্সের সাবজেক্ট ইউ। কারণ এখানে কাকে আমরা ইউ লুক অ্যামেজিং কাকে ডিফাইন করতেছি? তুমি দেখতে সুন্দর, তাহলে কাকে কাকে ডিফাইনিং করতেছি? ইউ কে। সাম অফ ইউ আর রিয়েলি ক্রিয়েটিভ, তোমাদের মধ্যে অনেকে আছে খুবই ক্রিয়েটিভ, তো আর হচ্ছে বাক্যের ভার্ব। তাহলে এখানকার সাবজেক্ট কে? সাম সাম অফ অফ ইউ। ইউ। সাম অফ ইউ। দোজ ডগস আর মাই ফ্রেন্ডস,
ওই কুত্তাগুলো আমার বন্ধু, তাহলে আর হচ্ছে ভার্ব। এবার এখানে সাবজেক্ট কে? those dog. দোজ ডগস। Those A Those man, dogs. dog. a man in black suit was standing next to your car. একবারে কালো স্যুট পরিত একজন লোক তোমার গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, তার মানে ওয়াজ স্ট্যান্ডিং হলো ভার্ব। তার মানে এটার আগের অংশ, এই যে কালো শার্ট পরিহিত লোকটাই হলো কি, বা এটাই হলো এই বাক্যের সাবজেক্ট। দিস গাইজ ড্রাইভিং ইজ ক্রেজি, ইজ হলো বাক্যের কি, ভার্ব। তার মানে এই লোক, এই ছেলেটার গাড়ি চালানোটা হলো মারাত্মক লেভেলের ক্রেজিনেস আছে এটার মধ্যে, এটা হলো বাক্যের সাবজেক্ট। এটা সাম ব্রাউন পিপল লিভিং ইন দিস এরিয়া, আর আর হচ্ছে বাক্যের কি, বাক্যের ভার্ব। তার মানে বাকি, তার আগে যতটুকু অংশ আছে ততটুকু অংশই এ বাক্যের কি, এ বাক্যের কি, সাবজেক্ট। সাবজেক্ট। Subject. ইউর অ্যাপ্রোচ টু দিস গেম ইজ স্ট্রংলি গুড। এই যে খেলার মধ্যে তোমার যে অ্যাপ্রোচ, তোমার যে কৌশল, এটা মানে মারাত্মক ভাবে ভালো, খুবই শক্তিশালী। তার মানে ইজ হলো ভার্বের আগে যতটুকু অংশ আছে ততটুকু অংশই সাবজেক্ট। শি এন্ড আই ডোন্ট লিভ, এই যে শি এন্ড আই, এটা হলো এই বাক্যের কি, সাবজেক্ট। Subject. আইদার ইউ অর ইউ, আইদার ইউর ফ্রেন্ড অর ইউ ক্যান কাম, এই যে তার মানে বাক্যের আগে যতটুকু অংশ আছে ততটুকু অংশই কি, এ বাক্যের কি, সাবজেক্ট। তার মানে আমাকে বলো, এতক্ষণ আমরা যা শিখলে এভরিথিং, এ বাক্যে দুইটা সাবজেক্ট আছে, এভরিথিং এটা একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, কারণ দুইটা ভার্ব আছে। আই ডুটা মনে করো যে না, এভরিথিং হ্যাজ এ রিজন, প্রত্যেক কোনো কিছুরই একটা কারণ আছে। এভরিথিং আই ডু, যা করি, আমি যত যাই করি প্রত্যেক, এগুলো এগুলো অ্যাডভান্স সেন্টেন্স, এগুলো আমরা পরে দেখবো। অ্যাডভান্স কি সেন্টেন্স, এগুলো আমরা পরে দেখবো। জাস্ট আমাকে বলো, সাবজেক্ট নির্ণয় করাটা কি সোজা হচ্ছে নাকি কঠিন হচ্ছে? সোজা। সোজা। ভাই আসেন এবারে জান্নাতকে একটু জিজ্ঞেস করিয়েন। জান্নাতকে একটু জিজ্ঞেস করব। এই জান্নাত, ও তো কথাই বলে না। সারা রহমান। একটু পরিচিত হয়ে নেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তোমার একটা ভালো একটা পরিচয় দাও তো আমাকে, খুব সুন্দর একটা পরিচয় দাও তো। তোমার বাড়ি কোনায়, তুমি কিতা করো, কিতা খাও, থাকো কই, কোন কলেজে পড়ো আসসালামু তোমার? আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ, বাড়ি কোনায় তোমার? স্যার আমার বাড়ি হলো কি আলিয়ারা স্যার। আইলিয়ারা, আইলিয়ারা। আচ্ছা, আলিয়ারা, তারপরে, তারপরে তুমি থাকো কই? থাকি তো স্যার চট্টগ্রামে। চট্টগ্রাম। আচ্ছা, তারপরে আমি চিটাং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, তার মানে চিটাং আমি ভালো করে চিনি। কোন জায়গায় থাকো? স্যার অক্সিজেন থাকি। অক্সিজেনের মোড়ে থাকো। অক্সিজেনের মোড় থেকে চিটাং ইউনিভার্সিটি কিন্তু বেশি দূর না, জানো তো নাকি? জি স্যার। গেছো চিটাং ইউনিভার্সিটি, গেছো? জি। আচ্ছা, না স্যার এখনো যাওয়া হয়নি। অ্যাডমিশন দেওয়ার কোনো প্ল্যান আছে? ডু ইউ হ্যাভ এনি প্ল্যান ফর টু সিট ইন অ্যাডমিশন টেস্ট? জি। জি স্যার। তার মানে তো তোমার দাঁতে দাঁত চাইপা আমার ক্লাসে না বুঝলেও থাকতে হবে, এগুলো ফরজে আইন তোমার জন্য। না থাকলে তো তোমারই লস। দাঁতে দাঁত চাইপা ক্লাস করতে হবে, একবারে কষ্ট করে হইলো। না বুঝলে তুমি জি নিজেই দম। স্যার চেষ্টা করব। সে- চেষ্টা করতে হবে, চেষ্টা করবো এক জিনিস, আর আমি থাকবো আলাদা জিনিস। স্যার আচ্ছা, একটু এখানে মনে, জিজ্ঞেন না, কি কি আমরা কি একটু কি কি করছি, কি কি পড়ছি, এগুলো একটু জিজ্ঞেন না। ও তো বললো যে বুঝতেছো ও তুমি, কতটুকু এক এক বুঝছে এক কথায় বলো, তুমি বুঝতেছো? একটু বুঝে দিতেন। জি স্যার বুঝতেছে। এই তো, এটা একটু বুঝে বললেই দিতে হবে। বলেন। আচ্ছা, চলো এবার, এই আরিয়ান তানজিম, তুমি একটা দাগ দিয়ে ফেলছো। হায় রে তানজিম, তানজিমের নামের আগে আজকে কি অ্যাড হয়েছে? আরিয়ান তানজিম। এ তানজিম, আরিয়ান কোত্থেকে আসছে? এমনি লাগাইছি আর কি। মানে এটা কি করে লাগাইছো তুমি? বুঝাই কোনো কিছু দেওয়ার মতো ছিল না, এর লেগে এটা দিয়ে দিই। মানে ওর নামের আশেপাশে কিছু দেওয়ার মতো নাই, মানে হি হ্যাজ নাথিং টু অ্যাড, মানে ইন হিজ নেম। এ কারণে সে কি করছে, হোয়াট হি ডিড, আরিয়ান লাগায় ফেলছে। যাক, ভালো আরিয়ান তানজিম। আচ্ছা, তো দশ আমাদের ক্লাস, মিনিটে ব্রেক কি প্রয়োজন নোমান আছে? তানজিম কই গেছে? হ্যাঁ হ্যাঁ, 10 মিনিটের, এটা দ- নামে দশ কোনো নাম মিনিট নাই আমার। 10 মিনিটের ব্রেকের প্রয়োজন আছে। এটাকে, এটার সাইন্টিফিক একটা ব্যাখ্যা আছে। মানে এই ব্যাখ্যা আমি এখন তাহলে 10 মিনিটের ব্রেক, 10 মিনিট পরে 9টা 51 বা 52 দিকে তোমরা কানেক্ট করিও। এরপরে দেখবা আমরা এরপরে কি আলোচনা করি আর কি। ঠিক আছে।